নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা দুর্গেয় গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প দুর্গেয়। না, কিছুতেই রোধ করা গেল না। দারিদ্র্যের বিভীষিকা, যমযন্ত্রণার দুঃসহ অভিজ্ঞতা, শ্রীমৎ অমুক লিখিত ব্রহ্মচর্য ও সংসারাশ্রম, সরকারের পরিবার পরিকল্পনা এবং নাকে খত, কানমলা, সংকল্প শপথ কোনো কিছুই কাজে লাগল না। আবার নাম লেখাতে আসতে হলো 8 বার ঘুরে যাওয়া সেই পুরনো জায়গায়। হাসপাতালের যে যেখানে আছে প্রায় সকলেরই চেনা মুখ। নাম লিখতে গিয়ে কেরানি বাবুটি একবার ভুরু তুলে চোখের কোণ দিয়ে দেখে নিলেন, তারপর মুখ নামিয়ে লিখতে শুরু করলেন। কিন্তু তার সেই নামানো মুখে যে অস্পষ্ট হাসির অভিব্যক্তি ফুটে উঠল, তার একটি মাত্রই অর্থ করা যায়। সে অর্থ আবার। বড় নার্স মিসেস মিত্র শুধু অভিব্যক্তিতেই খান্তি দিলেন না, ভুরু কুঁচকে তীব্র স্বরে বললেন, আবার। আমোদে নার্স মিস মালতী চোখ নাচিয়ে হেসে বলল, আবার। সহকারী ডাক্তার অনন্তবর্ধন পালস, হার্ট সব দেখার শেষে চোখের নিচের পাতা দুটো টেনে টেনে দেখতে দেখতে রূঢ় স্বরে বলে উঠল, গায়ে তো 1 ছটাক রক্ত নেই, তবু আবার এসেছেন। শিক্ষা কি আপনাদের কিছুতেই হবে না? বিজলি মাথা হেঁট করে, আর হেঁট করার সঙ্গে সঙ্গেই যা চোখে পড়ে যায় সে হচ্ছে তার সামনের চুলের স্বল্পতা। টাকের উপর পাতলা একটু চুলের ছাউনি, তার মাঝখানে ধেবড়ে লাগানো মেটে রঙা সিঁদুরের রেখাটা যেন একটা হাস্যকর দৃশ্যের মতো। বিজলির শারীরিক অবস্থার সঙ্গে ওই মাথাটা বিশ্রী বেমানান। কিন্তু শুধুই কি মাথাটা? মুখ, চোখ, গালের হাড়? তবু বয়স হিসেব করলে টের পাওয়া যায়, যতটা বুড়ি বুড়ি দেখতে লাগে তাকে, ততটা বুড়ি সে নয়। স্বাস্থ্যে ফতুর হয়ে গেছে বলেই। নার্স চপলা চ্যাটার্জিও ওই কথাই বলে। একেবারে তো ফতুর হয়ে গেছেন, তবু চালিয়ে যাচ্ছেন কি করে? চপলাও হালকা স্বভাবের, তবে ব্যঙ্গ করে না। পেশেন্টের উপর সহানুভূতি আছে তার। বারে বারে এসে এসে সব নার্সের সঙ্গেই চেনা পরিচয়। তবু চ্যাটার্জির সঙ্গে যেন একটা আত্মীয়তা গড়ে গেছে। গেছে অবশ্য চপলার দরদি স্বভাবের গুণেই। চপলার কাছে মনের দুঃখ ব্যক্ত করে বিজলি। আর বলবেন না, মনে হচ্ছে আর যেন বাচ্চা নিয়ে ঘরে সংসারে না ফিরি, এইখানেই যেন শেষ হয় আমার। পাশ দিয়ে মালতী চলে যাচ্ছিল, টক করে একটু হেসে মন্তব্য করে যায়, বালাই ষাট, অমন অলক্ষণে কথা বলতে আছে। বাড়ি ফিরবেন, আবার আসবেন। মালতীর গমন পথের দিকে তাকিয়ে বিজলি অভিযোগের সুরে বলে, দেখলেন তো, ঘরে বাইরেই হাসি ঠাট্টা ব্যঙ্গ। আপনারা বলেন স্বাস্থ্য খারাপ, কিন্তু একবারের জন্যে তো কেস খারাপ হয় না। চপলা ধমকে ওঠে, এ কথা বলতে লজ্জা করল না আপনার? শখ সাত করে যাকে ডেকে এনেছেন তার মৃত্যু কামনা করছেন? করি কি আর সাধে? বিজলি ম্লান মুখে বলে, হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে বাড়ি ফিরে
বাড়ির লোকের মুখ এতখানি, বাচ্চার খিদে পাওয়া দোষ, বাচ্চার কান্না দোষ, এমনকি ওজনে ভালো হওয়াও দোষ। এর আগের বারে যেই বাচ্চা নিয়ে বাড়ি ঢুকেছি, আমার ননদ বলে উঠল কি না, মা ষষ্ঠী তোমার ওপর কিন্তু খুব সদয় বৌদি, নইলে হাসপাতালে খারাপ কেস তো কম হয় না। বাব্বা, ওজন হয়েছে দেখো। বুঝুন মায়ের প্রাণ কি বলে এতে। আর স্বামী, স্বামী তো উঠতে বসতে গঞ্জনা। বাহ, স্বামীও আপনাকে গঞ্জনা দেন, চমৎকার তো। বিজলি অপ্রতিভভাবে বলে। ওর যে বড্ড রাগ, বলে প্রতিকারের উপায় হাতেই আছে। আমি দিদি রাজি হই না। চপলা গম্ভীরভাবে বলে, কেন হন না? সাবধান হয়ে চলতে না পারলে সেটাই বরং ভালো। বেশ কয়েক বছর আগেই আপনার এটা করা উচিত ছিল। বিজলি কাতর মুখে বলে, ভয় করে, বড্ড ভয় করে। ভয়ের কি আছে? মনে হয় মরে যাব। আর এখনই বুঝি মনে হচ্ছে বেঁচে আছেন? চপলা চ্যাটার্জি চলে যেতেই বিকশিত দন্তে এসে দাঁড়ায় জমাদারনি মতিয়া। হেসে হেসে বলে, কি গো দিদি, ফিন আউর এক দফা। কি লজ্জা, কি লজ্জা। কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে নেমে যাচ্ছিল। বারান্দায় মুখোমুখি হয়ে গেল একটি মেয়ের সঙ্গে। বারান্দায় বেঞ্চে বসে আছে বোধ করি কারো নির্দেশের অপেক্ষায়। মেয়েটার বয়স যে নেহাত কম তা নয়, কিন্তু দেখলেই সকলের আগে যা চোখে পড়ে সেটা হচ্ছে তার স্বাস্থ্যের ঔদ্ধত্য। দেখলে হিংসে আসে। গায়ে পড়া স্বভাব বিজলি দাঁড়িয়ে পড়ে বলে, ভর্তি হতে এসেছেন বুঝি? মেয়েটা মাথা নেড়ে জানায়, হ্যাঁ। আগে তো কোনোদিন দেখিনি আপনাকে, এই প্রথম নাকি? মেয়েটা নিরস্বরে বলে, হ্যাঁ। নির্বোধ বিজলি ওর অহংকারের অনিচ্ছা ধরতে পারে না, তাই আবার প্রশ্ন করে, বেশি বয়সে বিয়ে হয়েছে বুঝি? না। এবার মেয়েটা বোধ করি আলোচনায় ইতি টানতেই কাটা কাটা স্বরে বলে, অনেক দিন বিয়ে হয়েছে, 10 বছর। 10 বছর? বলেন কি? বিজলি আত্মীয়তার সুরে বলে, তাহলে হবে না করে হচ্ছে? মেয়েটা এবার জোরে জোরে বলে, হ্যাঁ, অনেক চিকিৎসাপত্র মাদুলি কবজ করে। যে সুরে কথাটা শেষ করে তাতে আর কিছু প্রশ্ন করতে সাহস হয় না বিজলির। ও শুধু বারান্দার ধারে গিয়ে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। পরনে দামি শাড়ি, হাতে গোছা ভর্তি সোনার চুড়ি, গলায় শৌখিন হার, চোখে চশমা, পায়ে চটি, সবই অবস্থাপন্নের পরিচয় বহন করছে। হাতের ভ্যানিটি ব্যাগটিও মূল্যবান। অজ্ঞাতসারেই সহসা নিজের দিকে দৃষ্টি পড়ে বিজলির। কেন পড়ে কে জানে? কত মেয়ে আর কত মহিলাই তো দেখে বিজলি, কই কখনো নিজের দিকে তো চোখ পড়ে না। আজ পড়ল। দেখল পায়ের স্যান্ডেলটা বারতিনেক মুচির ছোঁয়ায় যৌবন পেয়েও ধরে রাখতে পারেনি সে যৌবনকে। জরার জীর্ণতা নিয়ে এত শিথিল হয়ে পড়েছে যে আঙুলগুলো ছড়িয়ে পড়েছে চামড়ার বাইরে। শাড়িখানা বহু ধোপে বিবর্ণ পার। তেলে জলে ময়লা হয়ে যাওয়া শাঁখার আগায় যে রুলি জোড়াটা শীর্ণ হাতে ঢলঢল করছে, তার গায়ের সোনার পাতটুকু অল্পই অবশিষ্ট আছে। ভিতর থেকে গালাগুলো উঁকি মেরে যেন বিজলির জীবনের দৈন্যের জানালা খুলে ধরেছে।
হয়তো অমন করে খুলে ধরেছে বলেই ওই গরবিনীর কথায় এমন অগ্রাহ্যের সুর। আর কতক্ষণ অকারণ দাঁড়িয়ে থাকা যায়, আর কতই দেখা যায় খুঁটিয়ে। আস্তে আস্তে সরে এলো বিজলি, নেমে এলো সিঁড়ি দিয়ে। নামতে নামতে থামল, থেমে থেমে হাঁপালো। না, সঙ্গে কেউ নেই। আজকাল আর নাম লেখানোর সময় কেউ সঙ্গে আসে না। বিজলির বর অপরেশ বাড়ি বসে থাকলেও না। ননদ বলে, যাও না, হাসপাতাল তো তোমার ঘরবাড়ি হয়ে গেছে। সঙ্গে লোক আসে শেষের সেই দিনে। আজ বিজলি হাসপাতাল থেকে দেওয়া কাঠটা থলিতে পুরে নিয়ে আস্তে আস্তে একাই যাচ্ছে। পথে বেরিয়ে রিকশা নেবে একটা। রিকশায় চলতে চলতে বারবার ওই মেয়েটার কথা মনে পড়তে থাকে বিজলির। মেয়েটার শাস্তে যেন আদিবাসীর বন্যতা। এ যুগে সহজে এমন চোখে পড়ে না। ভাবল, হবে না কেন? 10 বছর বিয়ে হয়েছে, এখনো নির্ভাবনায় ঘুরে বেড়াচ্ছে। আর এই যাবৎ খেয়ে খেয়ে দস্যি হয়েছে। বোঝাই তো যাচ্ছে বড়লোকের বউ, ঘরে খাদ্যের প্রাচুর্য। ভাবতে ভাবতে নিঃশ্বাস ফেলল বিজলি। ভগবানের এমনি বিচার। ওদের ঘরে শিশুর আবির্ভাব ঘটাতে চিকিৎসাপত্তর, মাদুলি, কবজ। যাক, যেটা আসছে ভাগ্য নিয়ে আসছে, খেয়ে পড়ে বাঁচবে। বিজলির ছেলে মেয়েদের মতো। সারি সারি অনেকগুলো মুখ চোখের সামনে ভেসে উঠল। খাবার জন্যে লোলুপ। দারিদ্রে অশ্লীল মুখে বেশি খাই খাই করলে বিজলি ওদের মেরে ঠান্ডা করে নিজে কাঁদে। কি করবে? তাছাড়া কি করবে? অথচ বোঝবার বয়স কোনোটারই হয়নি। বড়টাই তো মাত্র 13 বছরের। 13 বছরে কি বুদ্ধি হয় না? হয়। উপযুক্ত শিক্ষা পেলে হয়তো হয়। কিন্তু 8 বছর বয়সে একটা কর্পোরেশন স্কুলে নিয়ে গিয়ে ক্লাস 2তে ভর্তি করে দিলে আর বই কিনে না দিলে কতটা বুদ্ধি হয়? তাই ওদের বুদ্ধিহীন মনের সমস্ত বাসনার প্রকাশ হয় খিদে পাওয়ায়। তবু মাঝে মাঝে বিজলির মনে হয় ওদের খিদেটা যেন রাক্ষসে, যেন বিজলির ওপর আক্রোশের বশেই ওদের পেটের মধ্যে সর্বদা রাবণের চিতা জ্বলে। অথচ আশেপাশে যত মা দেখে বিজলি, সবাইয়ের মুখে এক অভিযোগ, খায় না, একেবারে খায় না কিছু, মারামারি করে খাওয়াতে হয়। সারাটা দিন তো কাটে ওই বাচ্চার খোসামত করতে করতে। ওই মেয়েটার ছেলেও হয়তো তেমনিই হবে। ও হয়তো বিজলিদের পাশের বাড়ির অতসীর মতো নেকা নেকা গলায় ছেলেকে বলবে, ত্রিভুবনের সেরা জিনিস এনে যোগান দিচ্ছি, কিছু মুখে রোচে না তোমার? কি করতে হবে এবার? নন্দনকানন থেকে সুধা ফলের অর্ডার দিতে হবে বুঝি? কিন্তু ওই মেয়েটার তো ছেলে হবে না, হবে মেয়ে। বিজলি স্ট্যাম্প কাগজে লিখে দিতে পারে সে কথা। বিজলির অভিজ্ঞ চক্ষু মুখ দেখেই ধরতে পেরেছে। মুখের অত ঔদ্ধত্য ও হচ্ছে মেয়ে সন্তানের চিহ্ন। তা ওদের ঘরে ছেলে আর মেয়ে। মা বাপ, ঠাকুরদা ঠাকুমা সকলের আদরে আহ্লাদে 3 স্বর্গে পা দিয়ে বেড়াবে সে মেয়ে। বিজলি ধরে নিয়েছে ওদের সব আছে, সবাই আছে, নইলে মাদুলি কবজ করে কে? বিজলির যে এবারে কি হবে কে জানে। পরের মুখের চেহারা দেখে হাত গুনতে পারে বিজলি, নিজের পারে না। আরশির সামনে দাঁড়িয়ে ও শুধু একটা ছাপি দেখতে পায়।
সেটা অপরিসীম একটা ক্লান্তির ছাপ। তাই শুধু ভয়ে ভয়ে কাটাচ্ছে বিজলি। শেষের তিনটেই যে মেয়ে। এ যুগে নাকি ওইসব ছেলে মেয়ে কথা উঠে গেছে, পার্থক্য ঘুচেছে। এ যুগে জানে সন্তান মাত্রই সমান মূল্যের, কিন্তু যেখানে মূল্যই কানা করা। তাছাড়া বিজলীদের বাড়িটা কি এ যুগের? রিকশের ভাড়া চুকিয়ে বাড়িতে ঢুকতেই শাশুড়ি বেজার মুখে বললেন, কত দেরি হলো বাছা? ওদিকে তো তোমার ঘরে রাম রাবণের যুদ্ধ বেঁধে গেছে। এই তো এখন তো নিত্যি যাবে, তারপর আবার মোক্ষম কালেও কোনো না 10-15টা দিন। কে যে মেয়েও সামলায়। ননদ এগিয়ে এসে মুচকে হেসে বলে, চেনাশুনো নাচটা দেখে বোধহয় খুব অভিনন্দন জানালো। বালখিল্য বাহিনী বেষ্টিত অপরেশ ঘরে শুয়ে পা নাচাচ্ছিল। বিজলীকে দেখে বলে উঠল, এইবার বাড়ি ছাড়তে হবে। এর ওপর আবারও একখানি সানাই বাঁশির আমদানি হবে তো। বিজলী প্রতিবাদে মুখর হয়ে ওঠে না, তর্ক জুড়ে অপরেশকে লজ্জার কালি মাখায় না। শুধু নার্স চপলা চ্যাটার্জির ধমক ভুলে প্রার্থনা করে, হে ভগবান, সে সানাই বাঁশি বাজবার আগেই যেন থেমে যায়, আমি যেন শূন্য কোলে ফিরি। ওদের বলা মুখ একটু জব্দ হোক, মনে মনে ওরা অনুতপ্ত হোক। আর বিজলীর সেই শোকের সম্পদে বিজলী একটু দামি হয়ে উঠুক। সত্যি জীবনে একটু শোকও বুঝি বাঞ্ছিত। অপরেশ রাত দিন বিজলীর রেজিমেন্ট নিয়ে খোঁটা দেয়। বিজলী এ যুগের ধর্ম পালন করতে চায়নি বলে চুপ করে থাকে। আর ভাবে, সত্যিই বটে, ওরা যখন রাত্রিরে সারি সারি ঘুমোয় ঘরের এ দেয়াল থেকে ও দেওয়াল অবধি, কি যখন ওদের কাঁচা জামা পাজামাগুলো একসঙ্গে শুকোয় ছাদে টাঙানো দড়িটার এ প্রান্ত থেকে ও প্রান্ত, বিজলীর নিজেরই যে লজ্জা করে। কিন্তু কি করবে, গুনতিতে কমিয়ে দিতে পারে না। এবার তাই আগে থেকেই ভগবানের কাছে প্রার্থনা করছে বিজলী, গুনতির বারটা যেন আর বাড়ি পর্যন্ত না এসে পৌঁছয়, হাসপাতালই যেন শেষ হয় তার। কত কেসই তো খারাপ হতে দেখেছে বিজলী, কতজনই শূন্য হাতে আঁচলে চোখের জল মুছতে মুছতে গাড়িতে গিয়ে ওঠে। বিজলীর কি একবারের জন্যেও তেমন ভাগ্য হতে পারে না? অপরেশকে তো তাহলে শুনিয়ে দিতে পারবে বিজলী, ঘুমিয়ে নিশ্চিত হয়ে, সানাই বাঁশি আর বাজবে না। কিন্তু সে আশা কম। সেই ভর্তি হওয়া থেকে যতবারই এলো গেল বিজলী, ডাক্তারের রিপোর্টটা আশ্বাস দিয়েছে বিজলীর এই রক্তহীন দেহের মধ্যে যে রক্তপিণ্ডটুকু তিল তিল করে বেড়ে উঠছে সে সতেজ, সে জোরালো। তারপর এলো সেই শেষের দিন। পরীক্ষার পরে রেজাল্ট বেরোবার দিনের মতো। আজ অপরের সঙ্গে করে পৌঁছে দিয়ে গেছে। তা না দিলেও বোধহয় চলত, একাই আসতে পারত বিজলী। সে শক্ত হয়ে গেছে। নির্দিষ্ট জায়গায় যেতে যেতে অত যন্ত্রণার মাঝখানেও হঠাৎ চোখ পড়ল বিজলীর। স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে কাকে? সেদিনের সেই মেয়েটা না? অমন স্বাস্থ্য হেঁটে যেতে পারে না, পালেও দেবে না, কেবিনের রোগী যে, বলল নার্স। অবাক হয়ে ভাবতে ভাবতে গেল বিজলী। ভারী আশ্চর্য তো, বিজলীর সঙ্গে একই দিনে। বিজলী সাধারণ, বড় বেশি সাধারণ, কখনো কষ্টও বেশি পায় না,
তাকে নিয়ে জমে মানুষে টানাটানি হয় না কখনো। আগে কদাচ অজ্ঞান হয়ে পড়েছে, এখন তাও না, শুধু একটু আচ্ছন্ন ভাব। সেই আচ্ছন্ন ভাবটা কাটলে বিজলি সেই চিরন্তন প্রশ্নটি করল, কি হলো? তারপর উত্তর জানা হয়ে যাবার পর বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আর ওই মেয়েটির? কোন মেয়েটির? আমার সঙ্গে স্ট্রেচারে করে যে? ও, সেই 7 নম্বর কেবিনের পেশেন্ট। সে তো এখনো কষ্ট পাচ্ছে। কেন? অমন স্বাস্থ্য? ওর সঙ্গে স্বাস্থ্যের কিছু নেই। বাচ্চা নিশ্চয় খুব হেলদি হবে। হওয়া উচিত, কিন্তু সবসময় হয় না। আচ্ছা, ডেলিভারি হয়ে গেলে আমাকে একটু জানাবেন। নার্স বলে, চেনা বুঝি? না, এমনি, এখানেই আলাপ হয়েছিল। বিয়ের 10 বছর পরে এই প্রথম হচ্ছে, মাদুলি কবচ পরে। থাক, বেশি কথা বলবেন না। খবরটা একটু বলে যাবেন কিন্তু। তা অনুরোধটা রেখেছিল নার্স। বলেছিল, খবর দিতে এলাম, ওরও মেয়ে। এ সপ্তাহে সব মেয়ে। গেল সপ্তাহে এক ধার থেকে ছেলে। এক মজা দেখি। বাচ্চা খুব মোটাসোটা? মোটেই না, আপনার বেবির থেকে ওজনে কম, ভাইটালিটি কম। কেন বলুন তো? আপনার কেনর উত্তর দেওয়া শক্ত। নিজের বেবিকে তো এখনো দেখলেন না। আনবো? থাক, পরে হবে। কিন্তু আদৌ যদি না দেখে বিজলি, যদি দেখার আগে, মায়া পড়বার আগে দান করে দেয়? কন্যা দান তো পুণ্য কাজ। সদ্য কন্যা সন্তানহারা কোনো মাকে যদি কন্যা দান করা যায়। অনেক রাত্রে চপলা চ্যাটার্জি আর মিস মালতীর ঈষৎ উত্তেজিত অস্ফুট গুঞ্জনের মধ্যে থেকে যেন এই রকম একটা অদ্ভুত নির্দেশ পায় বিজলি, বিধাতার নির্দেশে। ভাবে, নইলে এমনটাই বা হবে কেন? এমন অদ্ভুত যোগাযোগ এ বিধাতার নির্দেশ ছাড়া আর কি? প্রথমটা অবশ্য অন্য কথা ভেবেছিল। যখন ওদের ব্যস্ত পায়ে করিডোরের মধ্য দিয়ে আনাগোনা করতে দেখেছিল, তখন অন্য আশঙ্কায় গাটা ছমছম করে উঠেছিল তার। ভগবান কি তবে বিজলির প্রার্থনা পূরণ করলেন? কারণ হাসপাতালে গভীর রাত্রে নার্সদের এই ব্যস্ততার মানে সকলেরই জানা। এই ব্যস্ততার একটাই অর্থ হয়। মালতীকে দেখতে পেয়ে সকাতরে ডাকল সে। উত্তেজিত স্বরে বলল, কি হয়েছে বলুন তো? এখন আর আমোদে মালতীর মুখে চোখে আমোদের চিহ্ন নেই। তাড়াতাড়ি বলল, কিছু না, কিছু না। আমার মনে হচ্ছে কোনো বেবি মারা গেছে। কি আশ্চর্য, এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? মালতী চলে গেল। খানিকক্ষণ পরে আস্তে আস্তে উঠল বিজলি। করিডোরে বেরিয়ে এলো। নার্স চপলা চ্যাটার্জির হাত চেপে ধরল। ঠিক করে বলুন তো, কত নম্বর বেবি? চপলা ওর বেরিয়ে আসা নিয়ে মৃদু ভৎসনা করে বলে, ঘাবড়াচ্ছেন কেন? এ ওয়ার্ডের নয়, কেবিনের। 7 নম্বর কেবিনের? আশ্চর্য, দেখুন না, মশারি ফেলা বেবি কটের মধ্যে দিব্যি ঘুমোচ্ছিল। নার্স খাওয়াতে গিয়ে দেখে। বিজলির ঊর্ধ্বশ্বাস বক্ষে বলে, ওদের যে অনেক আরাধনার জিনিস। হ্যাঁ, শুনেছি অনেক ট্রিটমেন্ট করে।
নার্স নির্বিকার, অথবা নির্বিকারের ভানই তাদের সাধনা। বিজলি সেইভাবেই বলে, ওর মা খুব কাঁদছে? না, এখনো টের পাইনি, আচ্ছন্ন আছে এখনো। বিজলি আবার ওর হাতটা চেপে ধরে অস্বাভাবিক জোরে। মিসেস চ্যাটার্জি, চপলাদি। কি হলো, আপনার বেবিকে কাছে রাখতে চান? আচ্ছা, আনিয়ে দিচ্ছি, রাখুন আপনার কাছে। সহজ বুদ্ধিতে এই কথাই ভাবে নার্স। অন্য শিশুর মৃত্যু সংবাদ মাতৃহৃদয়ে আলোড়ন তুলেছে, কিন্তু আলোড়ন কি বিজলির শিশুকে কাছে পাবার বাসনায়? না, বিজলির মাতৃহৃদয় আজ একটা ভয়ঙ্কর সংকল্পের নেশায় মাতাল হয়ে উঠেছে। দানের মূল্যে মুক্তি কিনবে বিজলি, দুঃখীকে করুণা করে মহীয়সী হবে, বদলে নেবে জীবিতের সঙ্গে মৃতকে। চপলা চ্যাটার্জি ঠিকরে ওঠেন, চাপা গর্জনে ধমকে ওঠেন, কি বলছেন আপনি? কিন্তু বিজলি যে মরিয়া, তাই সে দুহাত চেপে ধরেছে নার্স চপলার। আর তো কিছু না, শুধু বেবির নম্বরের চাকতিটা একটু বদলে দেওয়া। কেউ দেখেনি, কেউ চিনে রাখেনি, কেউ টের পাবে না। একজন টের পাবে, তিনি ক্ষমা করবেন, তিনি প্রসন্ন হবেন, তিনি আশীর্বাদ করবেন, বলবেন, নার্স, তুমি জীবনে একটা পুণ্য কাজ করলে। মা হয়ে এই প্রস্তাব করছেন আপনি? করছি চপলাদি, করছি, দেখছেন তো দিব্যি পারছি। জানেন, এরকম প্রস্তাবও আইনের চোখে শাস্তির যোগ্য। জানি চপলাদি, কিন্তু বাচ্চাকে পৃথিবীতে এনে তাকে খেতে দিতে না পারাটা আইনের চোখে শাস্তির যোগ্য নয়। সে অপরাধ করছি না। আপনি বিশ্বাস করুন চপলাদি, ওর বেবির বদলে আমার বেবির কিছু হলে আমি খুশিই হতাম, বলতাম ন্যায় বিচার হলো। আহা, ওই বেচারা মেয়েটা কত স্বপ্ন দেখছিল, কত আশার ঘর গড়ছিল, ঘুম ভেঙে উঠে ওর কি হবে? আপনি শুধু ওর কথাই ভাবছেন? না চপলাদি, নিজের কথাও ভাবছি। ভাবছি ওদের ঘরে চলে গিয়ে আমার একটা সন্তানও জানতে পাক পৃথিবীতে সুখ আছে, পৃথিবীতে ভোগ আছে। লোকে তো দত্তকও দেয়, এই বেলা কেউ না জানতে। জানেন, এ কাজ করলে আমার জেল হয়ে যাবে। দোহাই আপনার চপলাদি, কেউ না জানতে পারুক, শুধু তো নম্বরের চাকতিটা বদলে দেওয়া, শুধু দুজনের জায়গাটা বদলে দেওয়া। পাপ যদি হয় তো আমারই হবে। মনে করুন না, আমার অনেক টাকা আছে, আর আমি তা থেকে একটা টাকা গরিবকে দান করছি। আর যদি জানাজানি হয়ে যায়, তার পরিণাম বোঝবার ক্ষমতা আপনার নেই, তাই বলতে পারছেন। আছে চপলাদি, ক্ষমতা আছে, কিন্তু আমি বলছি জানাজানি হবে না, মিস মালতী এটুকু করবেন। কিন্তু এতেই কি নার্স ভোলে? শেষ পর্যন্ত পাগলের জেদের মতো করতে থাকে বিজলি। একটা সন্তান হারাকে সন্তান দিচ্ছেন আপনি, একটা অবোধ শিশুকে দিচ্ছেন অন্ন, বস্ত্র, আরাম, আশ্রয়। ভগবান আপনার ভালো করবেন। কিন্তু তাতেও টলছিল না চপলা। কিন্তু ঠিক যে মুহূর্তে মালতী এসে বলে, সর্বনাশ হয়েছে চপলাদি, 7 নম্বর কেবিনের পেশেন্ট সেন্স পেয়েই বাচ্চাকে দেখবে বলে জেদ করছে,
উঠে বেবি কটের কাছে যেতে চাইছে। সেই মুহূর্তে চপলা বিচলিত স্বরে বলে, রোসো রোসো, আমি যাচ্ছি, এখনই কিছু বলে ফেলো না। পৃথিবীতে শিশু বদলের ঘটনা নতুন নয়, কিন্তু সে তো অপর পক্ষের স্বার্থে, এ পক্ষের নির্বেদে কবে। পরদিন অপরেশ বাইরে থেকে এসে খবর নিয়ে গেল। বিকেলবেলা এলেন শাশুড়ি, এলো ননদ, অপরেশও এসেছে অবশ্য। আবার সব ছোট কোলের মেয়েটাকেও নিয়ে এসেছে। বিজলির জীবনে এত সমারোহ কোন স্বর্গের অলৌকিক রহস্যে। শাশুড়ি একটু কাঁদলেন পর্যন্ত, বললেন, শূন্য কোলে বাড়ি ফিরবে মা? যাক, মন খারাপ করো না মা, মা ষষ্ঠীর কৃপায় ঘর তোমার ভর্তি। অপরেশ বলল, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যে। হ্যাঁ, অপরেশও ঈশ্বরের নাম করল, বুঝি মুক্তির আনন্দে। দিন দুই পর 7 নম্বর কেবিনে উঁকি মারল বিজলি। কি, কেমন আছেন? বাচ্চা ঘুমোচ্ছে? দুধ খাওয়াতে পারছেন? মেয়েটা বেজার বিরক্ত মুখে কোলের কাছে শিশুটাকে হাতের আড়ালে ঢেকে বলে, না পারলে চলবে কেন? আপনার বেবি কোথায়? মেয়েটি হঠাৎ শিশুটাকে তুলে মশারির মধ্যে শুইয়ে দিয়ে বিরক্ত স্বরে বলে, আপনার কত নম্বর কেবিন? বিজলি থতমত খায়। ও কি জানে না বিজলি কেবিনের নয়, বিজলি জেনারেল ওয়ার্ডের? নাকি জেনে বুঝে সাবধান করে দিল, আমার সঙ্গে মিশতে আসার যোগ্য তুমি নও। নিষ্ফল একটা নিঃশ্বাস নিয়ে ফিরে এলো বিজলি। কিন্তু একবারের জন্যেও দেখবে না বিজলি? ওই উদ্ধত অবিনয়ী নেমোখারাম মেয়েটা আড়াল করে রাখবে শিশুকে, পাছে অলক্ষণা বিজলির নজর লাগে। পরদিন বাড়ি থেকে নিতে এলো অপরেশ, বলল, তোমায় তো ছুটি করে দিচ্ছে আজ। ছুটি? বিজলি যেন শিউরে উঠল। আজ? আজ কি? সবে 5 দিন। তা আর থেকে কি করবে? না, আমার শরীরটা খুব দুর্বল, আমি এক্ষুনি বাড়ি যাব না। মালতী বোঝালো, চপলা বোঝালো, এখানে মন খারাপ করে থেকে কি হবে? বাড়িতে ছেলে মেয়ের মধ্যে। না, আমার শরীর শক্ত হয়নি। চপলা আর মালতী চোখে চোখে ইশারা করে, তাহলে 7 নম্বর কেবিনের পেশেন্টকেই সরাতে হবে, বেবি শুদ্ধ। নইলে হঠাৎ কি হয় বলা শক্ত। ঝোঁকের মাথায় করে বসেছে একটা কাজ। বিজলির ওই অহরহ 7 নম্বর কেবিনের দিকে কি এক ভয়ঙ্কর দৃষ্টি মেলে বসে থাকা তো এদেরও চোখ এড়াচ্ছে না। ওদিকে 7 নম্বর কেবিনের পেশেন্টের অভিযোগে অভিযোগে কান ফুটো হয়ে যাচ্ছে। একটা বুড়ি নাকি সর্বদা ডাইনির মতো তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। 7 নম্বর জানে ওই বুড়িটার বাচ্চা মারা গেছে, ও আর একদিনও থাকবে না এখানে, বাড়ি গিয়ে শরীর শক্ত করবে। বাড়ি থেকে গাড়ি এলো ওর, বাচ্চার জন্যে এলো দামি ফ্রক, নতুন অয়েল ক্লথ, সুন্দর নতুন বিছানা, এলো রূপোর ঝুমঝুম। চপলা এসে শুনিয়ে গেল বিজলিকে, শুনেছেন, এক্ষুনি নাকি ট্রাইসাইকেল কিনে রাখা হয়েছে, কেনা হয়েছে প্যারাম্বুলেটারও। মেয়ের ঠাকুমা হার
আর মেয়ের দিদিমা বালা দিয়ে মুখ দেখেছেন, ভাতের সময় বড় গহনা দেবেন। শুনেছেন ভেলভেটের বিছানার নাকি অর্ডার হয়ে গেছে। মেয়ে নেবার ঝি বহাল হয়ে গেছে এক্ষুনি। খুশি হচ্ছেন তো শুনে? বিজলি কষ্টে হেসে বলে, হচ্ছি বই কি। তারপর সেই উদ্ধত মেয়েটা কেবিন থেকে বেরোলো, নতুন শাড়ি পরে, প্রসাধনে মুখে ঝলমলিয়ে, ধবধবে টার্কিস তোয়ালে মোড়া পুঁটলিটা বুকে করে। সঙ্গের ভদ্রমহিলা বললেন, তুই নিয়ে সিঁড়ি নামতে পারবি না, আমায় দে। ও বলল, পারবো পারবো, যেন বুক থেকে নামাতে রাজি নয়, যেন পৃথিবীর সমস্ত অশুভ দৃষ্টি থেকে আড়াল করে বুকে করে নিয়ে পালিয়ে যাবে নিরাপদ দুর্গের আড়ালে। কিন্তু বিজলি কি ওর সঙ্গে শত্রুতা করবে? ওকে ওর সেই দুর্গের দরজা পর্যন্ত পৌঁছতে দেবে না? পথ থেকে ছিনিয়ে নেবে নিষ্ঠুর হাতে? নইলে অমন ঊর্ধ্বশ্বাসে ছুটেছে কেন হাসপাতালের দালান ডিঙিয়ে, সিঁড়ি ডিঙিয়ে? পালাচ্ছে, চুরি করে নিয়ে পালাচ্ছে! চিৎকারে ড্রাইভার গাড়িতে স্টার্ট দিতে গিয়ে হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে। ভিড় জমে যায় রাস্তায়। পালাচ্ছে আর চোর, এ দুটো শব্দ বোধ করি মানুষের আদিম রক্তে তুফান তোলে। কে, কেন, কি জন্য, কার, এসব কিছু না ভেবেই অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে লোকে ওই শব্দটার কাছাকাছি। আজও পড়ল। জনহিতৈষী জনতা মার মার শব্দে ঘেরাও করে ফেলল গাড়িখানা। পুলিশ পুলিশ রবে আকাশ বাতাস থরথরিয়ে উঠল। ওই উদ্ধত মেয়েটা তোয়ালের পুঁটুলি বুকে জড়িয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। তার সঙ্গীরা জনতাকে সঠিক ঘটনা বোঝাবার জন্যে ব্যর্থ চেষ্টায় ছোটাছুটি করতে থাকে। আর বিজলি লাজ লজ্জার মাথা খেয়ে চেঁচাতে থাকে, বদলে নিয়েছে, মরাটার সঙ্গে আমার জ্যান্তটাকে বদলে নিয়েছে। অবাক দর্শক দল পৃথিবীর দুর্নীতির বহর দেখে স্তম্ভিত হয়ে ভাবে, ছি ছি, হাসপাতালের নার্স, তারাও যদি এমন পাপচক্র সৃষ্টি করে ব্যবসা করে, দুনিয়াখানা দাঁড়াবে কোথায়? ওই ধনী মহিলাটি নির্ঘাত ঘুষ দিয়ে, আহা, ওই সহায় সম্বলবিহীনা দরিদ্র জননী, পয়সার জোরে ওর প্রাণের পুতুলটুকু। যাই হোক, ভাগ্যিস বড় মোক্ষম সময় এতগুলো লোক ব্যাপারটা জেনে ফেলল। নইলে একবার ওই গাড়ি ছুটিয়ে বেরিয়ে গেলে হতভাগিনী জননীর সাধ্য ছিল ওদের নাগাল পাবার। তারপরের কথা তো আপনারা খবরের কাগজেই দেখেছেন। নমস্কার। আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার গল্প আসলে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অনেক ধন্যবাদ।